আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আবারও সাইদুল স্যার পেজের পক্ষ থেকে আমরা দুর্দান্ত একটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে এসেছি। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আজকে যুক্ত হবেন, আজকে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল রকম অফার থাকবে। কারণ আমি আপনাদের সামনে একটা জিনিস একটু বলতে চাই, আমাদের টিউটোরিয়াল পরিবারে বা আমাদের টিউটোরিয়াল পেজের মধ্যে কিন্তু আজকে এই যে দেখেন কত বড় 86 ইঞ্চি বোর্ড কিন্তু আজকে আমাদের ইনস্টল হয়েছে। এবং আজকের এই শুভ দিনে, আজকের এই নতুন প্ল্যাটফর্মে, নতুন একটা সেটআপে আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা খুবই সুন্দর দুর্দান্ত একটা অফার নিয়ে এসেছি। আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন লাইভে থেকে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল অফার থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমার প্রিয় ভাই বোন সবাই একটু কষ্ট করে, আজকে আপনার টাইটেল দেখে বুঝে গেছেন এশিয়ার ম্যাপের ভয় আর নয়। মঈন স্যারের সাথে থাকলে, সাইদুল স্যারের সাথে থাকলে অবশ্যই ম্যাপ কেন্দ্রিক ভয় আর থাকবে না। আজকে এশিয়ার যতগুলো ম্যাপ আছে, ম্যাপ অ্যানালাইসিস গুলো আছে, দেশগুলো আছে, খুঁটিনাটি আমরা পোস্টমর্টম করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হবে। সবাই যেটা করতে হবে, খুব দ্রুত শেয়ার করে দিতে হবে এবং পাঁচটা মিনিমাম, আজকে 5টা না, আজকে খুশির দিন, আজকে 10টা, আজকে 10টা করে শেয়ার ডান লিখতে হবে। সবাই একটু লেখেন, 10টা শেয়ার করে শেয়ার ডান, মিনিমাম 10টা শেয়ার করে ডান দিতে হবে প্রিয় ভাই বোন। সবাই 10 শেয়ার করে ডান দিতে হবে। সবাই আমি একটু দেখি কে কে বুঝতে পারছেন। মঈন স্যার, আলহামদুলিল্লাহ স্যার, এই যে দেখেন মঈন স্যারকে নতুন বোর্ডে স্বাগত। আজকে অবশ্য আমরা আরেকটা স্মার্ট বোর্ড নিয়েছি 86 ইঞ্চি, এবং আজকে কি বলবো, দিনটা অনেক শুভ আলহামদুলিল্লাহ এই কারণে, কারণ আমাদের কি বলবো প্রথম ক্লাস, আমাদের নতুন স্মার্ট বোর্ডের প্রথম ক্লাস কিন্তু আসলে মঈন স্যার নিচ্ছে। মঈন স্যার আসলেই আসলে লাকি পারসন, মানে সবসময় সমস্ত ভালো জিনিস আসলেই কিন্তু মঈন স্যারের সামনে চলে আসে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা যে দেখেন যে লাইভটি দেখছি আমরা সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব। এবং আজকে এই খুশির দিনে আমরা মিনিমাম 10টা করে শেয়ার করে দিব। কয়টা করে? 10টা করে শেয়ার করে দিব। 10টা স্যার, আজকে 10টা। হ্যাঁ, 10টার নিচে হবে না। আজকে কিন্তু স্যার 10টা শেয়ার করলে কিন্তু আমি অফার দেব। তাই নাকি? আজকে কিন্তু সাইদুল স্যার অফার দিচ্ছেন, আজকে অফার দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে আমার পুরো ভাই বোনদের সকলের জন্য আজকে হচ্ছে একটা বিশেষ অফার থাকবে। যারাই 10টা শেয়ার ডান লিখবে তাদের জন্য বিশেষ অফার। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে মঈন স্যার কিন্তু আপনাদেরকে অফার দিয়ে দিবেন। স্যার আপনি আজকে আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম, আপনি যদি কোনো অফার দিতে চান দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমাদের সব ভাই বোনের জন্য আমাদের কোর্সে ভর্তি হতে পারে বা সবাই যেন কোর্সে ভর্তি হতে পারে, সবাইকে সুযোগ করে দেন, কোনো সমস্যা নেই। আপনাকে আজকে সুযোগ দেওয়া হলো। হ্যাঁ ভাইয়া, সবাই একটু 5টা করে শেয়ার করে নেব দ্রুত। আমি স্যার নামগুলো পড়ি, আমার ভাই বোনটা অনেকে যুক্ত হয়েছে। আমাদের জাহান মিস্ত্রি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের বোন যুক্ত হয়েছেন, স্মৃতি যুক্ত হয়েছেন আমাদের সাথে, ডলি যুক্ত হয়েছেন, উলপরা মুর্মু যুক্ত হয়েছেন, ওকে, প্রীতমা শর্মী যুক্ত আছেন, ওকে, বৃষ্টি সরকার যুক্ত আছেন। যারা শেয়ার করে ডান লিখতে তাদের নাম শেয়ার করতে হবে, শেয়ার করে ডান লিখতে হবে আজকে, ঠিক আছে? আজকে কিন্তু খুবই একটা আমাদের খুশির একটা মৌসুম, আজকে খুশির একটা দিন, এবং এই খুশির দিনে আপনারা সবাই আমাদের যারা আমাদের স্যারদেরকে যারা হোল্ড করেন, যারা এই টিউটোরিয়াল পরিবারটাকে হোল্ড করেন, যারা আমাদের পরিবারের অংশ, তারা সবাই আজকের খুশিটা ভাগাভাগি করে নিবে শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? এক্স্যাক্টলি, ওকে। সবাই মাশাআল্লাহ সবাই যুক্ত হচ্ছে স্যার। আজকে তো একটা ধামাকা হবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু এশিয়ার ম্যাপ নিয়ে স্যার খুব ধামাকা একটা ক্লাস নেবেন ইনশাআল্লাহ। ইভেন এশিয়ার ম্যাপ থেকে যত প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসে যদি সর্বোচ্চ সংখ্যক শেয়ার হয়, সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্টস হয়, স্যার কিন্তু এভাবে ইউরোপের ম্যাপ, আমেরিকার ম্যাপ, প্রত্যেকটা ম্যাপ ধরে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিবেন, যেন সাধারণ জ্ঞানের যেখান থেকে প্রশ্ন আসুক আপনি যেন অসাধারণভাবে পরীক্ষা হলে আনসার করে আসতে পারেন। মনে রাখবেন, সাধারণ জ্ঞান একমাত্র সাবজেক্ট যেটা আপনার প্রিলিতেও লাগে, লিখিতেও লাগে, ভাইভাতেও লাগে। সাধারণ জ্ঞান কিন্তু স্যার সব জায়গায় প্রশ্ন হয়, অবশ্যই এটা লিখিত ভাইভাও আপনার সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ম্যাথ কিন্তু আপনি সব জায়গায় লাগে না, কথার কথা। ইংলিশও হয়তো সব জায়গায় নাও লিখতে পারে, কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন একটা দুইটা আপনাকে করবে, এটা সব জায়গায় করবে। স্যার বোর্ডের প্রাইস কেমন? বোর্ডের প্রাইস হচ্ছে 5,30,000। ওকে ভাই, সবাই ডান করছে মাশাআল্লাহ। ডলি বোন আমাদের 52টা শেয়ার করেছে স্যার, অনেক ধন্যবাদ। ওকে, আমাদের বৃষ্টি সরকার 10টা শেয়ার ডান মাশাআল্লাহ। সেতু সরকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা যুক্ত হচ্ছেন আমার প্রিয় স্যাররা, সবাই শেয়ার করুন, কষ্ট করে আজকে শেয়ার করতে হবে। আজকের এই খুশির দিনটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যই কিন্তু বিশাল দূর থেকে চলে এসেছি, ঠিক আছে? তো আপনাদের সাথে এই সময়টা আজকে আমরা শেয়ার করে নিতে চাই সুন্দর একটা ক্লাসের মাধ্যমে। এবং আপনারা জানেন এত বড় বোর্ড দেখছেন, আপনাকে একটা চমক দেখাই। ধরেন আপনারা চমক না দেখলে আপনারা শেয়ার দেবেন না, আপনাদের একটা চমক দেখাই। চমকটা হচ্ছে এই পুরো ম্যাপ, এই যে দেখেন উড়াল দিল, ঠিক আছে স্যার? এই যে উড়াল দিল, এই ম্যাপ এশিয়ার একদম আমরা জাপান থেকে ধরে এই পাশে তুর্কি পর্যন্ত, ইনশাআল্লাহ মঙ্গোলিয়া থেকে আমাদের পুরো শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিস ধরে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যেটা করতে হবে আজকে, অবশ্যই এশিয়ার ম্যাপটা যদি ভয় শেষ করতে চান, আজকে ক্লাসটা একদম সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ার করতে হবে আজকে, অবশ্যই স্যার আজকে সর্বোচ্চ শেয়ার করতে হবে। দ্রুত সবাই
স্যার আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বোনেরা শেয়ার করে দিচ্ছে। আমি একটু নামগুলো পড়ে শুনে দিই। তাওহিদুল ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। ইব্রাহিম ঘুরেল ভাই অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। তাকওয়া আপনাকে অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে ডান লিখবো। আচ্ছা 10টা শেয়ার হবে, 10টা। স্যার মিষ্টি খাওয়ান, হ্যাঁ আজকে মিষ্টি খাবে কে? না 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 স্যার, মহিন স্যার। কেন মহিন স্যার? কারণ আজকে মহিন স্যারের ক্লাস। ঠিক আছে, আজকে মহিন স্যার কিন্তু মিষ্টি খাওয়াতে পারবো না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ মহিন স্যার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা অফার প্রাইস। আর আজকে সাইদুল স্যারের কিন্তু মাথায় হাড়ি ভাঙবো, ঠিক আছে, আজকে কিন্তু এমন অফার দেবো স্যার কিন্তু আমাকে আর ঠেকাতে পারবে না। ঠিক আছে, আজকে স্যার অফার দিয়ে দেন। স্যার আজকে অফার দিয়ে দেন, আমি আর কিছু বলবো না। তবে স্যার আমি আমার ভাই বোনদের একটা গুড নিউজ জানাই যাই, তাহলে আমাদের ভাই বোনরা খুশি হবে। সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক 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 ভাই বোনদের কিন্তু একটা অনুরোধ ছিল। কি ছিল বলেন? অনুরোধ ছিল। কি অনুরোধ বলেন তো? স্যার রাত 9টার ব্যাচ শুরু করেন। রাত 9টার ব্যাচ কি? এটা তো হচ্ছে না স্যার, এই চমক তো আমি দেওয়ার কথা ছিল, চমক তো স্যার নিয়ে যাচ্ছে, এটা তো হলো না। আমি স্যার একটু জানাই যে আমার ভাই বোনদেরকে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের ভাই বোনদের অনুরোধ রেখেছি। কি করেছি বলেন? রেখেছি আমাদের ভাই বোনদের অনুরোধে এক্স্যাক্টলি আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা শুরু করে দিয়েছি। এক্স্যাক্টলি কি শুরু করেছি বলেন তো? এক্স্যাক্টলি প্রাইমারি, নিবন্ধন, তারপরে কি বলেন? এক্স্যাক্টলি 10 থেকে 20তম গ্রেডের কি? হ্যাঁ কি শুরু করেছি? ফুল কোর্সের কি শুরু করেছি বলেন দেখি, কে বলতে পারবেন? বলেন কি শুরু করেছি? ইয়েস, রাত 9টার ব্যাচ। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার নতুন ব্যাচ শুরু করেন, লেকচার 1 থেকে 0 থেকে বেসিক থেকে পড়তে চাই এবং রাত 9টার ব্যাচে আমরা পড়তে চাই, কারণ আমাদের দিনের বেলা অনেক কাজ থাকে, টিউশনি থাকে, পড়াশোনা থাকে বা ব্যস্ততা থাকে। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা রাত 9টার ব্যাচটা শুরু করেছি। এবং আমি আর কিছু বলবো না, বাকিটা মহিন স্যার দিবে। শুধু এটুকু জানাই দেই, রাত 9টার ব্যাচ শুরু হয়ে যাবে 20 জুলাই। তার মানে হাতে আছে একদিন। হাতে আছে কয়দিন স্যার? একদিন। 20 জুলাই থেকে শুরু হয়ে যাবে। সো আজকে স্যারকে আমি অনুমতি দিয়ে গেলাম, কোনো সমস্যা নেই স্যার, আপনার মন মতো আপনি আমার ভাই বোনদেরকে ভর্তির সুযোগ দিয়ে দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমরা ক্লাস শেষে বিস্তারিত জানাই দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ হলে কি এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ হলে বিস্তারিত জানিয়ে দেব। এখন আপাতত ক্লাসটা করেন সবাই, সবাই ক্লাসটা করেন, মন দিয়ে ক্লাসটা করেন। স্যার শুরু করে দেন, বিসমিল্লাহ। ওকে স্যার, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমাদের প্রিয় ভাই বোন সবাই যুক্ত হয়েছেন, শেয়ার ডান লিখছেন, মাশাআল্লাহ। অনলাইনে মিষ্টি খাওয়ানো যায় না? হ্যাঁ অবশ্যই খাওয়ানো যাবে, সব দিকে খাওয়ানো যাবে। আর আপনারা যখন চান্স পেয়ে যাবেন, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই হবে, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার বোন কুইন ভিলিজা সরকার আমাদের সাথে যুক্ত আছেন। দেখেন আমার নিজের বোনও একজন চাকরি প্রত্যাশী। এই যে কুইন ভিলিজা সরকার যে কমেন্ট করছে কিন্তু আমার আপন বোন, তাহলে আমার বোনও সেখানে ক্লাস করছেন, তিনিও কিন্তু ক্লাস করছেন আপনাদের সাথেই। তো সবাই আমরা একটা পরিবার এখানে, কেউ বাইরের কেউ না। তো আমরা সবাই মিলে কিন্তু আজকে ক্লাসটা করবো ইনশাল্লাহ। শেয়ার ডান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে স্যার, সবাই যদি চলে আসছেন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। সবাই একটু বলেন, আজকে জোশ নিয়ে বলতে হবে, সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা একটু বলেন। সবাই রেডি হলেই কিন্তু আমরা আজকে ক্লাসটাতে এখনই চলে যাব। সবাই একটু বলেন, আমরা একটু বলি যে আর ইউ রেডি? আপনারা সবাই কি রেডি কিনা? আপনারা সবাই কি রেডি কিনা আজকের এই সুন্দর ক্লাসটা করার জন্য? একটা বিস্তারিত ইনশাআল্লাহ ক্লাস হবে আজকে। এশিয়ার যতগুলো অঞ্চল পরিচিতি আছে যেগুলো আপনাদের মাথা গুলিয়ে যায়, আমরা শর্টকাট ট্রিক্স এবং টেকনিকের মাধ্যমে ইনশাআল্লাহ সেই টপিকগুলো বোঝার এবং জানার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ওকে ওকে। এইচএম কাদের বলছে স্যার এই টপিকটাকে আগে পড়ানো হয়েছে এশিয়ার ম্যাপ? না স্যার, এশিয়ার ম্যাপ কিন্তু আমরা পড়িনি। আগে আমরা পড়েছিলাম কোন জায়গাটা বলেন তো? প্রণালী পড়েছিলাম, হ্যাঁ ম্যাপের প্রণালী পড়েছিলাম। তো আজকে আমরা এশিয়ার ম্যাপটা পড়বো, প্রত্যেকটা অঞ্চল পরিচিতি সম্পর্কে জানবো। যাদের অঞ্চল পরিচিতিতে ঝামেলা হয়, কোন দিকে কোন দেশগুলা, এগুলো সম্পর্কে জানতে ঝামেলা হয়, তাদের আজকের ক্লাসটা দুর্দান্ত হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে স্যার একটু খেয়াল করেন, আমরা এশিয়ার ম্যাপের ভয় দূর করব। প্রথমে আপনাদের কাছে নিয়ে আসি এশিয়ার ম্যাপ জিনিসটা, একটু খেয়াল করেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়ার ম্যাপ। এবং এই এশিয়ার ম্যাপের মধ্যে আমরা জানি এশিয়াতে স্বাধীন দেশ আছে কয়টা বলেন তো? এশিয়াতে স্বাধীন দেশ আছে কয়টা? এশিয়াতে স্বাধীন দেশ আছে কয়টি? 44টি স্বাধীন দেশ আছে স্যার। এশিয়াতে স্বাধীন দেশ আছে কয়টি বলেন তো? 44টি স্বাধীন দেশ আছে এশিয়াতে, ঠিক আছে? রেডি সবাই বলেছেন রেডি, মাশাআল্লাহ। ওকে, তাহলে এশিয়াতে আমরা জানি 44টি স্বাধীন দেশ আছে। এখন এই 44টি স্বাধীন দেশের মধ্যে কোন কোন দেশগুলা কোথায় অবস্থান, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করেন, আপনাকে প্রশ্ন করতে পারে যে দূরপ্রাচ্য, এটা দেখেন আপনাকে বলতে পারে যে দূরপ্রাচ্য, এই দূরপ্রাচ্যের দেশ কয়টা বলেন? বলতে পারে, এই বলেন আপনি দক্ষিণ পূর্ব এশিয়াতে কয়টা দেশ আছে বলেন? আপনি খুঁজতে থাকবেন, এই বলেন দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ আছে? দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ বলেন? আপনি পারবেন না, আপনাকে বলবে মধ্য এশিয়া, এই বলেন মধ্য এশিয়াতে কয়টা দেশ? আবার বলবে যে জাজিরাতুল আরব, এটাকে বলা হয় জাজিরাতুল আরব, বলেন জাজিরাতুল আরবে কয়টা দেশ বলেন? পারস্য উপসাগরীয় রাষ্ট্রের আগে কয়টা দেশ?
এভাবে করে অনেক ধরনের কোশ্চেন, আমরা জানি অনেক ধরনের কোশ্চেন আপনাদেরকে বাঁধানো হয়, ঠিক আছে? তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা বিশাল রকম একটা আলোচনা করব। কোন অঞ্চলে কি আছে, আশয় বিষয় সবকিছু, প্রত্যেকটা জিনিস মজার ছলে ট্রিক্স দিয়ে ইনশাল্লাহ আমরা নতুনভাবে পড়ার চেষ্টা করব, যেন প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় একদম গেঁথে যায়। ঠিক আছে স্যার? তাহলে সবাই আমরা প্রথম টপিকটাতে একটু চলে যাই। আপনারা একটু কমেন্ট করতে থাকবেন, একটা একটা করে আমরা টপিক ধরবো এবং একটা একটা টপিক ইনশাল্লাহ শেষ করব। আর আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন, আপনারা যারা শেয়ার করেছেন, আপনারা চাইলে কিন্তু হাইলাইট করতে পারেন। এই হ্যাশট্যাগ চিহ্নটা দিলেই কিন্তু হাইলাইটটা চলে আসে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে, আজকের ক্লাসটা চলে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন শুরু করি স্যার সবাই। তাহলে চলে যাই আমরা প্রথম ক্লাসটাতে, দেখেন উড়াল দিল। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে দূরপ্রাচ্যের আমরা যদি বলি দূরপ্রাচ্যের দেশ 9 কোনটি? আমার প্রিয় ভাই বোন, সবাই একটু প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং তারপরে আপনারা আনসার করবেন, ঠিক আছে? একটা অন্য লেভেলের ইনশাআল্লাহ একটা দুর্দান্ত ক্লাস হবে। প্রথমে আমরা চলে আসি দূরপ্রাচ্য। আমরা মূলত কিভাবে পড়াবো সেটা একটু বলে আসি, আপনারা আনসার করতে থাকেন। দেখেন স্যার, আপনি যখন ম্যাপটা ভিজুয়ালাইজেশন করবেন, আপনি একদম এই অঞ্চলটা থেকে ঘুরে 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 পুরোটা অঞ্চল সম্পর্কে, কোন অঞ্চলে কি আছে সবকিছু সম্পর্কে জানতে পারবেন। কিন্তু হ্যাঁ স্যার, এই যে কাদের বলেছেন স্যার একটু নোট করার সুযোগ দিবেন ইনশাল্লাহ। স্যার আজকে সবাইকে নোট করার সুযোগ দেবো, আমি বুঝাবো, আপনার এর মধ্যে লিখবেন, তারপর এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে স্বাধীন দেশ, এই 44টা স্বাধীন দেশ কোনটা কোন অঞ্চলে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এগুলো নিয়ে মূলত আজকে আমাদের পড়াশোনা। একটু খেয়াল করেন, এটা যদি পুরোটা এশিয়া হয়, আমি যদি এশিয়াটাকে এভাবে ভাগ করি, এই যে ধরেন এশিয়াটাকে আমি ভাগ করলাম, ওরে বাবা বিশাল বড় বোর্ড, ঠিক আছে? এখন এটা আমরা জানি উত্তর দিক, এটা উত্তর, আচ্ছা এটা হচ্ছে দক্ষিণ, নিচের দিকে কে থাকে স্যার? দক্ষিণ। এটা কোন দিক থাকে বলেন তো? পূর্ব। আর এটা কি স্যার বলেন তো? এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? ইংরেজি প্রতিশত তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে নর্থ, এটাকে বলা হচ্ছে সাউথ, এটাকে বলা হচ্ছে ইস্ট, আর এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ওয়েস্ট। এখন স্যার একটু খেয়াল করেন, দূরপ্রাচ্য মানে কি? যেটা মধ্য এশিয়া বা মধ্য এশিয়া যদি এখানে পড়ে, মধ্য এশিয়া থেকে পূর্বের দিকে সবচেয়ে দূরে অবস্থিত এই অঞ্চলটাকে মূলত বলা হয় দূরপ্রাচ্য। কি বলা হয় স্যার বলেন তো? দূরপ্রাচ্য। এখন আমরা যদি এই হিসাবে ধরি, দক্ষিণ এবং পূর্ব দিকে কোন দেশগুলা? এই দেশগুলা, এই জন্য এগুলোর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। একদম দক্ষিণ দিকে কোন দেশগুলো আছে? এগুলা, এজন্য এই দেশগুলোকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। সেন্ট্রালে কোনগুলো আছে? এগুলা, এজন্য এগুলোর নাম দেওয়া হয়েছে মধ্য এশিয়ার দেশ। তারপরে এই পাশে যদি আমরা বলি মধ্যপ্রাচ্য, তাহলে এই মধ্যপ্রাচ্য কোনটা? মধ্যপ্রাচ্য হচ্ছে এই অঞ্চলটা। কথা কি বুঝতে পেরেছেন? যেটাকে আমরা পারস্য উপসাগরের রাষ্ট্র অথবা জাজিরাতুল আরব অথবা মধ্যপ্রাচ্য এমন নামে আমরা ডেকে থাকি। তাহলে স্যার আশা করি আপনি বুঝতে পেরেছেন দূরপ্রাচ্য বলতে কোনটাকে বোঝানো হচ্ছে। যেটা প্রাচ্যের ইংরেজি, মানে প্রাচ্যের আরেকটা প্রতিশব্দ হচ্ছে সিনোনিমাস, একটা ওয়ার্ড হচ্ছে পূর্ব। কি বলেছি স্যার? প্রাচ্যের একটা সিনোনিমাস বা একটা সমার্থক শব্দ হচ্ছে পূর্ব। তাহলে পূর্ব দিকে, সবচেয়ে পূর্ব দিকে কোন দেশগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেনটা সবাই একটু আনসার করে ফেলেন, দেখি কে কে আনসার করতে পারেন সবাই। এবার একটু খেয়াল করেন, 1 মিনিটে আমরা কিন্তু দূরপ্রাচ্যের প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ সলভ করব। দূরপ্রাচ্য কি? এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফার ইস্ট। কি বলেছি স্যার? দূরপ্রাচ্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফার ইস্ট। এখন ফার ইস্টের দেশ কি হতে পারে? একটা মাত্র টেকনিক আজকে শেষ হবে, ঠিক আছে? একটা দুর্দান্ত একটা টেকনিকে শেষ হবে। ফার ইস্টের দেশগুলো কি হতে পারে? একটু চিন্তা করেন তো, এটা থেকে তো কিন্তু একটা ট্রিক্স বানাতে পারি। ট্রিক্সটা কিভাবে? আমরা যদি বলি এভাবে যে চিন্তা করিও মফিজ। এখন থেকে স্যার দেখেন, এই চিন্তা করিও মফিজ, এই টেকনিকটা দিয়ে কিন্তু আপনি দূরপ্রাচ্যের সবগুলো দেশকে মনে রাখতে পারবেন। অনেকে চিন্তা করিয়া মজা পাই, এভাবে অনেক টেকনিক শিখায়, কিন্তু আমরা এটা দিয়ে শিখবো। এবার স্যার দেখেন তো কোন কোন দেশগুলো আছে দূরপ্রাচ্যের। আমরা যদি একটু দেখি যে দূরপ্রাচ্যের দেশগুলো কি কি। প্রথমত আপনি দূরপ্রাচ্যের কোন দেশটাকে পাবেন? দূরপ্রাচ্যের যে দেশটাকে পাবেন সেটার নাম হচ্ছে চীন। এই চীন থেকে আপনি কাকে পাবেন? চীন থেকে অবশ্যই চীন নামক দেশটাকে পাবেন। চীনের অধীনে একটা দেশ আছে, এটা স্বাধীন দেশ না, চীনের অধীনে, এটার নাম হচ্ছে তাইওয়ান। এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে স্যার তাইওয়ান। ওকে, কোরিয়া থেকে আপনি 2টা কোরিয়া পাবেন, একটা হচ্ছে উত্তর কোরিয়া, কথা কথায় বোম মারে, আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, বিটিএস, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে একটা হচ্ছে উত্তর কোরিয়া,
আর আরেকটা কি বলেন তো স্যার? আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া, ঠিক আছে স্যার। মফিজ থেকে কি আছে স্যার বলেন? ম থেকে হচ্ছে চেঙ্গিস খানের সেই বিখ্যাত দেশ উলান বাটর, যার রাজধানী চীনের উত্তর দিকে, রাশিয়ার দক্ষিণ দিকে। এই দেশটা কোনটা বলেন তো? একটা ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু স্থলবেষ্টিত দেশ। এটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। এটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। ওকে স্যার, এবার দেখেন ফি থেকে কিছু নাই, ফিলিপাইন মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার। জ থেকে আমরা মনে রাখবো জাপান। জ থেকে কি মনে রাখবো? জাপান। এবার খেয়াল করেন, তাহলে মূলত দূরপ্রাচ্যের কয়টা দেশ আছে? 1, 2, 3, 4, 5, 6টা। কিন্তু যদি বলা হয় দূরপ্রাচ্যে স্বাধীন দেশ আছে কয়টা? 5টা। কারণ তাইওয়ান কিন্তু স্বাধীন নয়। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? এটা কি বুঝতে পেরেছেন স্যার? এটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেন ডান। সবাই বুঝতে পারলে বলেন একটু ডান। তাহলে দূরপ্রাচ্যের দেশ আমরা কয়টা পেলাম? দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি, স্বাধীন দেশ 5টি। দূরপ্রাচ্যের স্বাধীন দেশ কয়টি পেয়েছি স্যার বলেন তো? স্বাধীন দেশ 5টি স্বাধীন দেশ, ঠিক আছে। এই তাইওয়ান কিন্তু চীনের অধীনে। এই তাইওয়ান কার অধীনে? চীনের অধীনে। চীনের একটা ওয়ান স্টেট পলিসি আছে, ওয়ান নেশন পলিসি আছে। সেই ওয়ান নেশন পলিসির মাধ্যমে আমরা জানি যে তাইওয়ানকে তারা চীনের অধীনে নিয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে এটা সবাই আশা করি পারবেন। দূরপ্রাচ্যের দেশ কোনটা? দূরপ্রাচ্যের দেশ 9 কোনটি? তাহলে বলেন 9 কোনটা? জাপান দূরপ্রাচ্যের, চীন দূরপ্রাচ্যের, মঙ্গোলিয়া দূরপ্রাচ্যের, ইন্দোনেশিয়া দূরপ্রাচ্যের 9। আনসার হচ্ছে 4 নাম্বার। যারা 4 আনসার করেছেন সবাই রাইট আনসার করেছেন। এবং এভাবেই কিন্তু আমরা খুব ইজি ওয়েতে দূরপ্রাচ্যের দেশগুলো সলভ করতে পারবো। সবাই কি পারবো স্যার? সবাই একটু বলেন। 1 সেকেন্ডে শিখে ফেললাম কিন্তু। সবাই কি পারবো স্যার? এবার আমরা একটু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে আলোচনা করি। যেমন ধরেন এই যে চীন দেশটা, যেটা জানেন, এই চীন দেশের রাজধানীর নাম কি বলেন তো? চীন দেশের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। তাইওয়ান যদিও এটা স্বাধীন দেশ না, তারপরে এখানে একটা রাজধানী আছে, প্রশাসনিক রাজধানী। এই রাজধানীটার নাম হচ্ছে তাইপে। অনেকে তাইপেই বলে, অনেকে বলে তাইপে। তাহলে তাইপে। ওকে। কোরিয়া, 2টা কোরিয়া আছে। একটা কোরিয়ার রাজধানী, উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। আর দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম। লাস্টে কে আছে? মঙ্গোলিয়ার জাপান। অলরেডি বলেছি যে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি বলেন তো? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর। আর জাপানের রাজধানী সবাই আমরা জানি টোকিও। সূর্যাস্তের দেশ, দুঃখিত, সূর্যোদয়ের দেশ টোকিও। সূর্যোদয়ের দেশ আমাদের জাপান। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন স্যার? আমরা একবার করে রিভিশন দেবো। সবাই একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কিনা। তাহলে দূরপ্রাচ্য শেষ, দূরপ্রাচ্যের দেশ শেষ, রাজধানী শেষ, ঠিক আছে। আপনাকে কোশ্চেন করতে পারে দূরপ্রাচ্যের কোন দেশটি স্থলবেষ্টিত? আবারও বলছি, দূরপ্রাচ্যের কোন দেশটি স্থলবেষ্টিত মানে কি? যার আশেপাশে কোনো উপকূলীয় সীমারেখা নেই, কোনো সাগর নেই, কোনো মহাসাগর, কোনো হ্রদ, জলসীমা কিচ্ছু নেই, মানে বর্ডারে। বুঝতে পেরেছেন? তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ল্যান্ডলক, অথবা স্থলবেষ্টিত অথবা ভূবেষ্টিত রাষ্ট্র। এমন একটাই রাষ্ট্র আছে, এটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। এটার নাম কি বলেন তো? মঙ্গোলিয়া। কারণ জাপানের সাথে জাপান সাগর আছে, এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে পিচ সাগর আছে, এদিকে আপনার তাইওয়ানের পাশে তো দক্ষিণ চীন সাগর, চীনের সাথে পূর্ব চীন, দক্ষিণ চীন সাগর, অনেক কিছু আছে। কিন্তু মঙ্গোলিয়ার পাশে কোনো সাগর বা কোনো ধরনের জলরাশি নেই। এই জন্য মঙ্গোলিয়ার এটা হচ্ছে কি বলেন তো স্যার? এটা হচ্ছে এটা হচ্ছে স্থলবেষ্টিত। সবাই ক্লিয়ার? সবাই একটু বলেন ওয়ান ডান স্যার। সবাই একটু বলতে হবে যে স্যার ওয়ান ডান। সবাই একটু বলতে হবে ওয়ান ডান। সবাই একটু বলেন ওয়ান ডান। একটা শেষ করে ফেলেছি কিন্তু আমরা, দূরপ্রাচ্যের অংশটা শেষ। তাহলে দূরপ্রাচ্য শেষ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলেছেন কে? আমাদের সেতু সরকার ভাই বলেছেন। রোজি বোন আমাদের আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের জন্য আজকে খুব সুন্দর কিছু গুছিয়ে এনেছে, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে দেবেন, যারা যুক্ত হচ্ছে সবাই কিন্তু আজকে একটু শেয়ার করে দেবেন। ওকে। হোসেন মুস্তাকিম মঙ্গোলিয়া বলেছেন ভাই আমাদের। ওকে। মিজানুর রহমান বলেছেন নেপাল। ওকে, হ্যাঁ নেপাল ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু নেপাল তো দূরপ্রাচ্যের না। অনেক 44টা ল্যান্ডলক কান্ট্রি আছে, অর্থাৎ পুরো পৃথিবীতে স্বাধীন 44টা দেশ আছে এমন যেগুলো ল্যান্ডলক, কিন্তু এটা তো দূরপ্রাচ্যে না। দূরপ্রাচ্যের কোনটা? সেটা হচ্ছে মঙ্গোলিয়া স্যার। ওকে, ওয়ান ডান মাশাআল্লাহ, ডান, আলহামদুলিল্লাহ। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি স্যার। সবাই একটু খেয়াল করেন। তাহলে আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এবার এটা চলে গেলাম,
রকেট উড়ে গেল। এবার 2 নম্বরটাতে চলে আসি। 2 নম্বর কোনটা বলেন তো? দক্ষিণ পূর্ব এশিয়া। এবার আমরা কোনটা নিয়ে আলোচনা করব? এবার আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশগুলোকে একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। আমরা জানি কিন্তু এশিয়াতে টোটাল 4টা গোল্ডেন আছে, আপনাদের কিন্তু অলরেডি বলেছি। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বলেছে 4টা এমন দেশ আছে, দুঃখিত, এমন 3টা দেশ আছে যেগুলো থেকে মিলে একসাথে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে আপনাকে আগে জানতে হবে দক্ষিণ পূর্ব এশিয়াতে কোথায় এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে মূলত কোন দেশগুলো আছে। তাহলে একটু দেখেন, আমরা মনে রাখি, একটু আনসার করতে থাকেন সবাই। আমরা এর মধ্যে বলে রাখি দক্ষিণ পূর্ব এশিয়ার মনে রাখার দেশগুলো, মনে রাখার টেকনিক। আমরা যদি বলি মাত্র আমাদের একটু ভালো করে নজর দিলে, 1 মিনিট যদি আমাকে সময় দেন, তাহলে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যতগুলো দেশ আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো, পাশাপাশি এই প্রশ্নটার উত্তর কিন্তু দিতে পারবো। তাহলে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে কয়টা, আমরা মনে রাখার টেকনিকটা একটু মনে রাখি। মনে রাখার টেকনিক। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার টেকনিকটা কিছুটা এরকম যে তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএস এ ফেল করলো। তাহলে আপনি যদি বিসিএস দেওয়ার সময় ভাই শুধু যদি এমটিভিতে শুধু ফিল্মই দেখতে থাকেন, তাহলে কি আপনার বিসিএস হবে? জীবনেও হবে না। তাহলে তৈমুর কি করলো? এমটিভিতে বিসিএস দেখে, মানে এমটিভিতে ফিল্ম দেখতে দেখতে তার বিসিএসটাই পুরো শেষ। ঠিক আছে, তাহলে এটা আমাদের টেকনিক। তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএস এ ফেল করলো। একটু খেয়াল করেন কি কি আছে এখানে। প্রথম যে দেশটা নিয়ে আলোচনা করব, প্রথম যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে তৈমুর থেকে আমরা মাথায় রাখতে পারি কি বলেন তো? পূর্ব তিমুর। তাহলে পূর্ব তিমুরটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। এবং আমরা জানি এশিয়াতে সর্বশেষ স্বাধীনপ্রাপ্ত যে রাষ্ট্র রয়েছে, যে স্বাধীনতা পেয়েছে, সেই রাষ্ট্রটার নামই হচ্ছে কিন্তু পূর্ব তিমুর। তাহলে যদি বলা হয় যে এশিয়াতে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কোন রাষ্ট্র, কে বলতে পারবেন? একটু আনসার করেন। আমরা জানি এই পূর্ব তিমুর সম্পর্কে আপনাদের অনেক কিছু জানার আছে। 20 মে 2002 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা বলতে পারি যে পূর্ব তিমুর কবে স্বাধীনতা লাভ করে? স্যার সবাই একটু আনসার করেন, কবে? তাহলে পূর্ব তিমুর কবে স্বাধীনতা লাভ করেছে? পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করেছে 20 মে 2002 সালে। যদি আপনাকে এভাবে কোশ্চেন করে যে এশিয়াতে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে এমন দেশ কোনটা, সেটার নাম হচ্ছে পূর্ব তিমুর। কোন দেশের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে? ইন্দোনেশিয়ার কাছ থেকে। ইন্দোনেশিয়ার কাছ থেকে এটা স্বাধীনতা পেয়েছে। যদিও এটা অনেক আগে, আমরা জানি যে 1975 সালের আগে এটা পর্তুগালের একটা উপনিবেশ ছিল, কিন্তু পরবর্তীতে ইন্দোনেশিয়া সেটা দখল করে এবং পরবর্তীতে আমরা জানি এটা ইন্দোনেশিয়া থেকে 2002 সালের 20 মে এটা স্বাধীনতা লাভ করে। ঠিক আছে স্যার, সবাই কি পারবেন? আপনাদের একটা কোশ্চেন এসেছিল প্রাইমারিতে যে পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য জাতিসংঘ কত সালে গণভোটের আয়োজন করেছে। আমরা এটাও লিখে দিচ্ছি, এটা একটু ভিন্ন কালি দিয়ে লিখে দিই যেন আপনাদের হাইলাইট থাকে, যে 30 আগস্ট 1999। এই 30 আগস্ট 1999 সালে কি হয়েছিল? এই 30 আগস্ট 1999 সালে স্যার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে স্বাধীন করার জন্য জাতিসংঘে একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। তাহলে গণভোট আপনি মাথায় রাখতে পারেন এটা কি দিয়ে? গণভোট। তাহলে গণভোটের আয়োজন করা হয়েছে কবে? 30 আগস্ট 1999 সালে। কোথায় করা হয়েছে? জাতিসংঘ। এবং এটা কেন করে? এটা করেছিল মূলত আমরা জানি যে পূর্ব তিমুরকে স্বাধীনতা প্রদান করার জন্য। স্যার সবাই কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আমার ভাই বোনেরা সবাই একটু বলতে হবে ক্লিয়ার কিনা। এই যে সেতু সরকার স্যার বলেছেন ইন্দোনেশিয়ার কাছ থেকে, মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার কাছ থেকে, ভেরি গুড। ওকে, এটা কে বলেছে? এমএসটি ববি বলেছেন তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএস এ ফেল করলো, রাইট। ওকে, আলহামদুলিল্লাহ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা বিস্তারিততে না যাই, আসলে একটা দেশ নিয়ে আলোচনা করলে একটা দেশ নিয়ে ক্লাস করানোর সুযোগ আছে, কিন্তু এত বিস্তারিত আমরা না যাবো না। আজকে আমরা ম্যাপ শেষ করব। তাহলে আমরা ডিরেক্ট এটাতে চলে আসি, আমরা আমাদের ট্রিক্সটাতে চলে আসি যে কিভাবে আমরা দেশগুলো মনে রাখবো। স্যার সবাই একটু মাথায় রাখবেন। দেখেন, তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএস এ ফেল করলো, এই একটা টেকনিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশকে মনে রাখা যায়। কিভাবে? তৈমুর থেকে আমরা মনে রাখতে পারি পূর্ব
পূর্ব তিমুর। ওকে, তারপর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আমরা কাকে মাথায় রাখতে পারি? এম থেকে মালয়েশিয়া। মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়াকে মনে রাখতে পারি স্যার। 3 নম্বরে দেখেন তো, 3 নম্বরে কাকে মনে রাখতে পারি? টি থেকে থাইল্যান্ড। থাইল্যান্ড, শ্বেতহস্তির দেশ বলা হয় কাকে? এই থাইল্যান্ডকে। আচ্ছা, ভি থেকে কাকে মনে রাখতে পারি? ভিয়েতনাম। ঠিক আছে, ভিয়েতনাম। ভি থেকে কাকে মনে রাখবো? ভিয়েতনাম, ভিয়েতনামকে মনে রাখবো। ওকে, এটা গেল একটা সেক্টর। এবার অন্যগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে, এবার দেখেন এটার পরে 4টা শেষ। এফ থেকে আমরা কাকে মনে রাখবো? এফ থেকে, এই যে 5 নম্বরে এফ থেকে মনে রাখবো আমরা ফিলিপাইন। ফিলিপাইন আমরা মনে রাখবো কাকে স্যার? ফিলিপাইনকে মাথায় রাখবো। আই থেকে কাকে মাথায় রাখবো? আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে জনসংখ্যা সবচেয়ে বড় যে দেশ, সেটাকে আমরা মাথায় রাখবো। সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ওকে, আচ্ছা স্যার, এল থেকে কাকে মনে রাখবো? একটা ল্যান্ডলক কান্ট্রি আছে তাই না এখানে? এই ল্যান্ডলক কান্ট্রিটার নাম হচ্ছে লাওস। লাওস, লাওসকে মনে রাখবো। এবং এম থেকে আমরা কাকে মনে রাখবো? এ পাশে তো আমরা জানি মালয়েশিয়াকে মনে রাখছি তাই না? আরেকটা অং সান সূচির দেশ, আমাদের যে প্রতিবেশী দেশ মিয়ানমার, আমরা মিয়ানমারকে মনে রাখবো এটা দিয়ে। মিয়ানমার, মিয়ানমার। আচ্ছা, তাহলে এমটিবিও শেষ হয়ে গেল, তৈমুরও শেষ, ফিল্মও শেষ, শুধুমাত্র বাকি আছে বিসিএস। বি থেকে কি মনে রাখবো? ব্রুনাই। সি থেকে কম্বোডিয়া। এস থেকে সিঙ্গাপুর। শেষ। আমরা তাও লিখে দিচ্ছি, দেখেন সবাই একটু খেয়াল করেন। একটা হচ্ছে ব্রুনাই, ব্রুনাই, একটা হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া, আর আরেকটা হচ্ছে স্যার কি বলেন তো? এস থেকে সিঙ্গাপুর। তাহলে এটা হচ্ছে মনে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর। ওকে, তাহলে আমরা টোটাল এগুলো সবগুলো বুঝে গেলাম। সবগুলো 11টা রাষ্ট্র, 11টা রাষ্ট্র সম্পর্কে ক্লিয়ার। সবাইকে ক্লিয়ার স্যার? স্যার সবাইকে ক্লিয়ার? ওকে, 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 সবাইকে ক্লিয়ার স্যার? ভেরি গুড। এই যে আমাদের কে বোন? আমাদের বৃষ্টি সরকার বোন। 30 আগস্ট, রাইট, 30 আগস্ট 1999 সালে এটা হয়েছে। তাহলে কিন্তু একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখা যায়। একবার রিভিশন দিয়ে দিচ্ছি। তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএস এ ফেল করলো। তাহলে তৈমুর থেকে আমরা পূর্ব তিমুর পেলাম। এমটিভি থেকে 3টা দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ফিল্ম থেকে 4টা দেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস এবং মিয়ানমার। আর বিসিএস থেকে 3টা দেশ, ব্রুনাই, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই শর্ট টেকনিকটা। সবাই ক্লিয়ার কিনা স্যার বলেন তো? সবাই কি ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে স্যার, ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। ওকে, আশা রাখছি আপনারা সবাই ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আশা করছি এটা পারবেন। এবার দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশগুলো একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? এটা কারা কারা উত্তর দিয়েছেন? এটা একটু উত্তরটা দেন। আমি এটা একটু মুছে দিচ্ছি, আপনার যাদের হয়ে গেছে আমি একটু মুছে দিচ্ছি। এখানে টোটাল 4টা দেশ আছে, হ্যাঁ, 4টা অঞ্চল নিয়ে বলা আছে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আমরা শর্ট ফর্ম এইভাবে মাথায় রাখতে পারি, আপাই। আপাই, আপাই থেকে মাথায় রাখতে পারি। তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি গোল্ডেন ক্রিসেন্ট। এটা বলতে আমরা কি বুঝি? গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা, এগুলো লিখবো পরে। বাংলাদেশ, ভারত এবং নেপাল। এটা কি দিয়ে মনে রাখতে পারেন? এভাবে, নেভাবা। কি নেভাবা? আগুন নেভাবা। মনের আগুন, বড় আগুন। এই বড় আগুনটাকে নেভাতে হবে একটা চাকরি পেয়ে। তাহলে কি নেভাবা? আগুন নেভাবা। এবার দেখো, আমরা যদি বলি স্যার মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, ওই যে আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, মাথাল থেকে মাথালা। ঠিক আছে, আর কুষ্টিয়ার 26টা গ্রাম আমাদের গর্ব। ঠিক আছে, যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মাদকদ্রব্য উৎপাদন করি। তাহলে এখন আপাই থেকে আমরা কি মনে রাখবো? আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান থেকে এটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। এটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্ট। ওকে স্যার, এটা গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা, তারপরটাতে নেভাবা থেকে কি মনে রাখবো? এটা জানি আমরা, নেপাল, বাংলাদেশ এবং ভারত। এটা হচ্ছে ওয়ে, যে ওয়েটা দিয়ে আমরা মাদক চোরাচালান করি। তাহলে এটা হচ্ছে গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ওয়েজ। ওকে, তারপরটা মাথাল থেকে কি? মাথালা। এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে না, এটাই সেই গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল, যেখানে লাওস আছে, যেখানে মিয়ানমার বা মায়ানমার আছে, আর কি আছে বলেন তো? থাইল্যান্ড আছে। তাহলে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, গোল্ডেন ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এটা মাথায় রাখবো গোল্ডেন ট্রায়াঙ্গেল দিয়ে, গোল্ডেন ট্রায়াঙ্গেল। ওকে স্যার, আরেকটা কি আছে? কুষ্টিয়ার 26টা গ্রাম। যে কুষ্টিয়ার 26টা গ্রামে প্রচুর পরিমাণে তামাকজাত উৎপাদন হয়, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয়, কি বলা হয় বলেন তো স্যার? এটাকে বলা হয় সিদ্ধি। এটাকে সিদ্ধি বলা হয়। তাহলে সিদ্ধি উৎপাদনে কুষ্টিয়ার যে 26টা গ্রাম, এগুলোকে বলা হয় গোল্ডেন। আমরা লিখে দিচ্ছি, একটাবার লাস্টটাতে লিখে দিই গোল্ডেন, যেহেতু বাংলাদেশে। তাহলে গোল্ডেন ভিলেজ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গোল্ডেন
ভিলেজ। তাহলে 4টা গোল্ডেন শেষ, অল ডান। সবাই একটু লেখেন স্যার, অল ডান। সবাই একটু লিখতে হবে, অল ডান। সবাই সবাই স্যার একটু বলেন। এটা কে? আয় হায়, সোহা সোহা বলেছে স্যার সিদ্ধি খাই, সিদ্ধি খাই, এরকম কিছু বললেন, আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, সিদ্ধি খাওয়া যাবে না। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন দেশগুলো একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? অবশ্যই সেটা হবে, আমরা জানি, এই যে মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস। ক্লিয়ার ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার, অল ডান। মাশাল্লাহ মাশাল্লাহ। কে কে আছেন আমি একটু নামগুলো পড়ি। আজকে খুশির দিন, সবার নাম পড়বো। ফারিহা জান্নাত, উর্মি বোন আছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম আছেন, ওকে ভেরি গুড, ওকে। নূরনাহান স্যার আছেন আমাদের, ওকে। আপনাদের জন্য নতুন একটা সেট আপ হচ্ছে, এটা মূলত এখানে অস্থায়ী সেট আপে আমরা ক্লাস নিচ্ছি। উপরে সেট আপ হচ্ছে, হয়তো আপনারা সাউন্ড শুনছেন, ঠিক আছে, এসি সেট আপ চলছে। তো ইনশাল্লাহ আরো খুবই সুন্দর টপ নচ ক্লাস ইনশাল্লাহ আপনাদের জন্য উপহার দিতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের যত ধরনের, আপনারা যারা প্যাট্রিফাইড ছিলেন এতদিন ধরে যে মানে আমি পারবো না, আমার দ্বারা হবে না, হ্যাঁ ঠিক আছে, তো আপনারা ইনশাল্লাহ খুব ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে স্যার, ওকে। আমার জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া কিন্তু খুবই সুন্দর জেলা, আমি কুষ্টিয়াতে মাঝে মাঝে ক্লাস নিতে যেতাম। আপনাদের হচ্ছে এটা কোথায়? কুষ্টিয়া একদম কলেজের পিছনে, ঠিক আছে, কুষ্টিয়া কলেজের পিছনে, খুবই সুন্দর একটা এলাকা। ওকে, পরেরটাতে চলে যাই স্যার, পরেরটাতে চলে যাই। এবার আবার উড়াল দিল, দক্ষিণ এশিয়াতে চলে আসি। আমার আপনার দক্ষিণ এশিয়া কয়টা দেশ আছে বলেন? দক্ষিণ এশিয়ার কোনটি স্থলবেষ্টিত নয়? আপনারা কি করেন জানেন? আপনাদের সবার ভুল এটা, আপনাদের সবার এটা ভুল। আপনারা কি করেন? পরীক্ষার সময় দেখেন যে দক্ষিণ এশিয়ার দেশ কোনটি বা দেশটি স্থলবেষ্টিত, দেখে আনসার দিয়ে দেন। আরে ভাই, লাস্টে কি বলছে? লাস্টে বলছে 9। এই 9টা যে আপনাদের জীবনে কি রকমের একটা বড় দুর্গতি নিয়ে আসে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তাহলে আমরা প্রশ্ন দেখার সময় অবশ্যই বুঝে পড়বো যে আসলে সে কি আছে নাকি নাই। তাহলে আমরা বুঝবো দক্ষিণ এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত। স্থলবেষ্টিত আগে বুঝতে হবে। স্থলবেষ্টিত ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল্যান্ডলক। ল্যান্ডলক বা ভূবেষ্টিত বা স্থলবেষ্টিত। স্যার সবাই একটু খেয়াল করেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে। স্থলবেষ্টিত। এখন এই স্থলবেষ্টিত দেশ মোট পুরো বিশ্বে, যদি আমরা এইভাবে বলি যে পুরো বিশ্বে মোট কয়টা আছে বলেন তো? মোট 44টি আছে, ঠিক আছে। আচ্ছা না, মোট 44টি বলা যাবে না, মোট আছে 45টি। কিন্তু মোট স্বাধীন আছে কয়টি? মোট স্বাধীন আছে 44টি, কারণ ভ্যাটিকান সিটি কিন্তু স্বাধীন দেশ হিসেবে ধরা হয় না। তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে স্থলবেষ্টিত দেশের মধ্যে পুরো বিশ্বে মোট 45টা দেশ আছে, যার মধ্যে স্বাধীন দেশ আছে কয়টা বলেন তো? 44টা, ঠিক আছে। স্বাধীন আছে কয়টা? 44টা। ওকে, লেখাটা সুন্দর করে লিখে দিলাম যেন বোঝা যায়। তাহলে 45টা মোট দেশ আছে, যার মধ্যে 44টা হচ্ছে স্বাধীন দেশ আছে, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন স্যার, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই স্থলবেষ্টিত দেশের মধ্যে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটা? বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটা? বৃহত্তম স্থলবেষ্টিত দেশ, বৃহত্তম স্থলবেষ্টিত দেশের নাম হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান। এবং সবচেয়ে ক্ষুদ্রতম স্থলবেষ্টিত দেশ, এটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এবার কিন্তু আপনাদের প্রশ্ন আসবেই, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমাদের কুষ্টিয়াতে আসবেন স্যার ইনশাল্লাহ। কুষ্টিয়াতে একটা খুব দ্রুত একটা অ্যাডমিশনের ক্লাস নিতে আসবো কুষ্টিয়াতে, রবি প্রাইভেট কেয়ার নামের। তো ওখানে গেলে হয়তো বা আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা আসতে পারেন, ক্লাস এনজয় করতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার এটা কোন প্ল্যাটফর্ম, বাট ক্লাসটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমরা একটু চলে আসি যে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, দুঃখিত ক্ষুদ্র নিগোষ্ঠী কেন, ক্ষুদ্রতম স্থলবেষ্টিত দেশ এটা কোনটা? ভ্যাটিকান সিটি। তাহলে মোট স্থলবেষ্টিত দেশ আছে 45টা, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি 45, যার মধ্যে 44 হচ্ছে কার বলেন তো? স্বাধীন, আর একটা পরাধীন, সেটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা আমরা জানি যে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। ওকে, সবাই ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আপনাদের আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান, আচ্ছা আপনারা বলেন এটা ডান কিনা? এটা ডান হলে আপনাদের সাথে একটু ভ্যাটিকান সিটিটা নিয়ে আলোচনা করতে চাই। এটা ডান কিনা একটু বলেন স্যার, একবার শুধু বলেন যে স্যার এটা ডান, ঠিক আছে। তাহলে আমি ভ্যাটিকান সিটি নিয়ে একটু আলোচনা করব, কারণ এবছর ভ্যাটিকান সিটিটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন এবছর এপ্রিল মাসে কিন্তু পুরো বিশ্বের যিনি খ্রিস্টান ধর্মের ধর্মযাজক বা ধর্মগুরু থাকে, পোপ, ঠিক আছে, এবং ভ্যাটিকান সিটি কিন্তু মূলত পোপের শহর।
এই পোপ যিনি মূল পোপ অর্থাৎ একদম বলতে পারেন যে যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি কিন্তু মারা গিয়েছেন, যার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। এবং দুঃখিত, এবং নতুন করে যিনি যুক্ত হয়েছে তার নাম হচ্ছে চতুর্দশ লিও বা 14th লিও। তো তাকে নিয়ে আলোচনা আছে এবং প্রথম কে ছিল এ পোপ সাম্রাজ্য নিয়ে বা ভ্যাটিকান সিটি নিয়ে আলোচনা আছে। সবাই একটু ডান বলেন, ডান হলে আমরা একটু ভ্যাটিকান সিটি নিয়ে আলোচনা করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আরিফ স্যার বলেছেন ডান, বিনা আক্তার ডান বলেছেন, নিশি সুলতানা ডান বলেছেন, FN চৌধুরী ডান, মাশাল্লাহ। তাহলে আমরা একটু ভ্যাটিকান সিটিটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, তারপর দক্ষিণ এশিয়াতে আসলাম। আপনারা তো জানেনই দক্ষিণ এশিয়াতে কি আছে, আমরা একটু ভ্যাটিকান সিটিটা নিয়ে একটু আলোচনা করি। এটা গতকালকে একটা নিউজটার নাম কি ছিল, এপি নিউজের নিউজ করেছিল, ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রেস, ফ্রান্সের একটা নিউজ পেপার। তো তারা একটা খুবই সুন্দর একটা ডকুমেন্টারি বানিয়েছে পোপ ফ্রান্সিসের জীবনের উপরে এবং হচ্ছে আপনার বর্তমান যিনি পোপ আছেন তার উপরে। তো আমরা এটা নিয়ে একটু জানবো, ঠিক আছে। আপনারা একটু নিউজ পেপার পড়বেন, প্রচুর পরিমাণে নিউজ পেপার পড়বেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবার দেখেন ভ্যাটিকান সিটি, এই যে ভ্যাটিকান সিটি স্যার, এই যে ভ্যাটিকান সিটি নাম দেখছেন, এই ভ্যাটিকান সিটিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। পাশাপাশি এই রাষ্ট্রটা মূলত পোপের শহর বা পোপের দেশ বলে জানা যায়। এবং এই যে ভ্যাটিকান সিটি, এটা কোন দেশের মধ্যে ছিদ্র করে আছে বলেন তো, কার কাছে? এটা হচ্ছে ইতালির মধ্যে আছে। এই ভ্যাটিকান সিটি ইতালিতে অবস্থিত, অর্থাৎ এটা চারোদিকে ইতালি, এজন্যই কিন্তু এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে, অবস্থিত। তাহলে আমরা বলতে পারি ইতালিতে অবস্থিত এই ভ্যাটিকান সিটি। এবার ভ্যাটিকান সিটির যে ক্যাথলিক ধর্মগুরু থাকে, ক্যাথলিক ধর্মগুরু তাকে আমরা কি নামে ডাকি? তাকে আমরা পোপ নামে ডাকি, ঠিক আছে। মূলত খ্রিস্টান ধর্মের অনেকগুলো ভাগ আছে, যেমন আমাদের মুসলিম ধর্মে আপনি দেখবেন শিয়া, সুন্নিত, ওয়াহাবি, মাযহাবি, অনেক ধরনের নাম আছে বা অনেক ধরনের নামে আমরা ডিভাইডেড। কিন্তু যদিও আমরা মানে স্ট্রংলি বিলিভের দিক থেকে একদিকে, ঠিক তেমনিভাবে এই খ্রিস্টান ধর্ম কিন্তু পোপরা বা খ্রিস্টান ধর্মটা অনেকভাবে বিভক্ত আছে। যেমন আপনি ক্যাথলিক, অর্থোডক্স, লুথেরেন, তারপর বাপেস্ট আছে, তারপর আপনার হচ্ছে এগুলাই প্রোটেস্ট্যান্ট আছে। তাহলে এরকম অনেকগুলো খ্রিস্টান কিন্তু ভাগ আছে। তাহলে ক্যাথলিক ধর্মগুরুর যে চার্চ ভ্যাটিকান সিটি, সেই ভ্যাটিকান সিটির যিনি ধর্মগুরু তার নাম হচ্ছে তাকে মূলত পোপ নামে ডাকা হয়, ঠিক আছে। এখন যিনি রিসেন্টলি মারা গিয়েছেন তার নামটা কি? রিসেন্টলি মারা গিয়েছেন যিনি, তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস হচ্ছে তার নাম। কথা কি বুঝতে পেরেছেন? তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। আর বর্তমানে যিনি যাকে বানানো হয়েছে তার নাম হচ্ছে চতুর্দশ লিও। কথা কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি ক্লিয়ার? এই পোপ ফ্রান্সিস কততম ছিল? 266তম ছিল উনি। আর বর্তমান পোপ কততম? 200, অবশ্যই 67তম হবে, একজন মারা গিয়েছেন যেহেতু, তাহলে 267তম পোপ তিনি। 267তম পোপ তিনি। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার? ওকে স্যার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, তারপরে আমরা যদি বলি যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাহলে পোপ ফ্রান্সিস হচ্ছে 266তম। আর বর্তমান যিনি পোপ আছেন, মারা যাওয়ার পরে যিনি বর্তমানে ক্ষমতায় আছেন, তার নাম হচ্ছে চতুর্দশ লিও। তিনি কত বলেন তো? তিনি 267তম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে কত তারিখে 266তম পোপ অর্থাৎ পোপ ফ্রান্সিস মারা গিয়েছেন? তিনি মারা যান কবে? তিনি মারা যান কত তারিখে? 21শে এপ্রিল 2025, অর্থাৎ এবছরে মারা গেছেন এপ্রিল মাসে। তাহলে এটা কিন্তু আপনাদের জন্য একটা সাম্প্রতিক। আচ্ছা, বর্তমান তিনি নির্বাচিত হন কবে? তিনি নির্বাচিত হন কবে বলেন? এটা কে পারবে স্যার? বলেন কে আছেন স্যার? ভ্যাটিকান সিটির জনসংখ্যা কত? ইন্ডিভিজুয়াল জনসংখ্যা বলা যায় না, কারণ সেখানে নাগরিকত্ব মূলত পোপ এবং তাদের যে এই পরিমাণে মানে যারা খাদেম আছে, খাদেম বলতে আমরা যারা খাদেম ইউজ করি আর কি, অর্থাৎ যারা তাদেরকে আপনার হচ্ছে সাহায্য করে বা যাদের খেদমত করে তারা সেখানে আছে, ঠিক আছে। ওকে, তাহলে স্যার বলেন কত তারিখে তিনি নির্বাচিত হয়েছেন? এটা একটু জানিয়ে রাখি। 8 মে 2025। এখন আপনি বলতে পারেন স্যার এটা থেকে মূলত প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন আসছে? পোপ থেকে একটাই প্রশ্ন আসছে, পোপ ফ্রান্সিস কোন দেশের ছিল? তাহলে পোপ ফ্রান্সিস যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে পোপ ফ্রান্সিস, তিনি মূলত কোন দেশের ছিল? তিনি মূলত নাগরিক ছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার নাগরিক ছিল, ঠিক আছে? আর্জেন্টিনা, এটা হচ্ছে জন্মস্থান তার। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে আর্জেন্টিনাতে। আর বর্তমানে যিনি চতুর্দশ লুই আছে তিনি কোথাকার? তিনি মূলত হচ্ছে ইউএস এর, আমেরিকার শিকাগোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন স্যার ঠিক আছে 267 এতগুলো পোপ হয়েছে এখন পর্যন্ত, তাহলে পোপ প্রথম কে ছিল বা কত সালে আগে থেকে প্রথম ছিল? মূলত খ্রিস্টান ধর্মটা ভাগ হয়েছে কোথা থেকে? আমরা মনে রাখি, আমরা বা মুসলিমরা মনে করি কি যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন এবং তাকে শেষ জমানায় পাঠানো হবে, এবং এই মতবাদটাই আবার ভিন্নভাবে বিলিভ করে কারা? যে জিজাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল মানুষের পাপাচারের কারণে অলিভ পর্বতমালাতে। ওই যে তার সাথে যে 12 জন সহচরী ছিল, অর্থাৎ আমরা যাকে ঈসা আলাইসাল্লাম বিলিভ করি আর খ্রিস্টানরা যাকে জুস বা জুইশ নামে বিলিভ করে, তো এই যে যীশু খ্রিস্ট নামে যাকে বিলিভ করে, যীশু খ্রিস্টের মোট 12 জন সহচর ছিল, যার মধ্যে একজন ছিল যার নাম ছিল পিটার, ঠিক আছে? তিনি ছিলেন প্রথম পোপ। এই পিটার ছিলেন প্রথম পোপ, অর্থাৎ যীশু খ্রিস্টের সাথে 12 জন সহচর ছিল, তারা মনে করে এই সহচরের মধ্যে একজনের নাম হচ্ছে পিটার, যিনি ছিলেন প্রথম পোপ, ঠিক আছে? সবাইকে পারবেন স্যার? সবাইকে পারবেন? তার নামটা আমি লিখে দিচ্ছি, তার নাম ছিল সেন্ট পিটার, যাকে যাকে খ্রিস্টান ধর্মের যে বাইবেল আছে না, এই বাইবেলে তাকে শিলা নামে ডাকে, তাকে শিলা নামে ডাকা হয়। যদি এই ধরনের অনেক ডিপ প্রশ্ন আপনাদের আসবে না, আমরা ওদিকে না যাই, আমরা জাস্ট একটু ভ্যাটিকান সিটি বা এই অঞ্চলটা নিয়ে একটু জেনে রাখি, যেহেতু এটা সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে পোপ মানে কি? পোপ মানে ধর্মযাজক। আমরা যাকে মৌলবী বলি, মোল্লা সাহেব, হুজুর সাহেব। যেমন ধরেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? আয়াতুল্লাহ খোমেনি। ঠিক তেমনিভাবে মানে পুরো খ্রিস্টান ধর্মে, পুরো বিশ্বের খ্রিস্টান ধর্মে সর্বোচ্চ যিনি নেতা থাকে তার নাম হচ্ছে পোপ। আগের পোপের নাম ছিল পোপ ফ্রান্সিস, আর বর্তমান পোপের নাম হচ্ছে চতুর্দশ লিও। কথাটাই বুঝতে পেরেছেন স্যার? সবাই ক্লিয়ার? ভ্যাটিকান সিটি ক্লিয়ার? এই ভ্যাটিকান সিটি একটু পড়ে রাখবেন, ঠিক আছে? আশা করছি আপনারা ক্লিয়ার। আমরা এবার আমাদের মূল পড়াশোনায় একটু ঢুকে যাই। যদি একটু অফ টপিক আলোচনা করছিলাম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে একটু জানবেন, পড়বেন, এগুলো থেকে আপনাদের আসতে পারে। ওকে স্যার, আশা করছি আপনারা পারবেন, ঠিক আছে? এবার এটাতে চলে আসি আমাদের মূল পড়াশোনায়। দক্ষিণ এশিয়ার দেশ কয়টি? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে স্যার 8টি। আপনারা সবাই জানেন না? এটা কি দিয়ে মাথায় রাখতে পারবেন? শুধুমাত্র একটা টেকনিকে আপনি কিন্তু এই দক্ষিণ এশিয়ার কয়টা দেশ আছে এবং স্থলবেষ্টিত দেশ কয়টা আছে সবকিছু জানতে পারবেন। কিভাবে? মূলত দক্ষিণ এশিয়ার দেশ আছে 8টি। এই 8টি দেশকে আমরা একসাথে এভাবে মাথায় রাখতে পারি যে নিপা MBBS, এটা দিয়ে মাথায় রাখতে পারি। কি কি আছে এখানে স্যার বলেন তো? এখানে আছে নেপাল, ইন্ডিয়া মানে ভারত, পি থেকে পাকিস্তান, ঠিক আছে? আর আ থেকে কি আছে বলেন তো? আফগানিস্তান, ঠিক আছে? আচ্ছা, MBBS থেকে দেখেন তো প্রথমটা কি? এম থেকে কি হবে? অবশ্যই এম থেকে হবে মালদ্বীপ। তারপর বি থেকে ভুটান, ঠিক আছে? ভুটান। তারপর হচ্ছে আরেকটা বি থেকে বাংলাদেশ, এবং এস থেকে আমরা কি জানি বলেন তো? শ্রীলঙ্কা। এখন এই যে 8টা দেশ টোটাল আমাদের দক্ষিণ এশিয়াতে আছে, এই দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে ল্যান্ডলক বা ভূবেষ্টিত রাষ্ট্র কোনগুলা? একটু খেয়াল করেন। নেপালটা মূলত একটা ভূবেষ্টিত রাষ্ট্র, তার আশেপাশে কোনো সমুদ্র নেই। আচ্ছা, এই পাশে আফগানিস্তানের আশেপাশে কোনো সমুদ্র নেই। আচ্ছা, এই পাশে ভুটানের সাথেও কিন্তু কোনো সমুদ্র নেই। তাহলে আমরা বুঝতে পারি যে দক্ষিণ এশিয়াতে স্থলবেষ্টিত বা ভূবেষ্টিত রাষ্ট্র আছে কয়টি? রাষ্ট্র আছে 3টি। কি কি বলেছি স্যার? একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে ভুটান, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আশা করছি সবাই ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আমরা পড়লাম যে দক্ষিণ এশিয়া অঞ্চল। তাহলে দেখেন তো, এগুলোর মধ্যে আফগানিস্তান হবে না, নেপাল হবে না, ভুটান হবে না, তাহলে বাংলাদেশ, কারণ বাংলাদেশ কিন্তু স্থলবেষ্টিত রাষ্ট্র নয়। তাহলে সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ক্লিয়ার হলে ডান লিখতে হবে স্যার, ক্লিয়ার হলে একটু ডান লিখতে হবে। তাহলে নিপা MBBS এই ছোট্ট টেকনিকটা দিয়ে কিন্তু আপনি পুরো 8টা রাষ্ট্র মনে রাখতে পারবেন। পাশাপাশি
এই যে দক্ষিণ এশিয়াতে কয়টি স্থলবেষ্টিত রাষ্ট্র আছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। একটু খেয়াল করেন তো, আপনি একটু খেয়াল করেন স্যার, আমাদের এই অঞ্চলটার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে স্থলবেষ্টিত রাষ্ট্র 9 কোনটি আর আছে কয়টা, এগুলো মূলত আমরা ম্যাপ দেখলে বুঝতে পারি। কিভাবে? যখন আমাদের ম্যাপ অ্যানালাইসিসের কথা বলা হয় বা নেপাল এমবিপিএস এর কথা বলা হয়, আপনি একটু খেয়াল করেন। প্রথমে এই যে এটা হলো আমাদের বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের পাশে এই অঞ্চলটা বিশাল একটা অঞ্চল নিয়ে আমাদের এই পাশে আছে প্রতিবেশী রাষ্ট্র ভারত, ঠিক আছে? ভারতের এই অঞ্চলটা নিয়ে আছে নেপাল, আর নেপালের পাশে আছে কে বলেন তো? ভুটান, ওকে। আর এই পাশটাতে তো মিয়ানমার আছে, সেটা তো দক্ষিণ এশিয়ার রাষ্ট্র না। আচ্ছা, তারপরে এই পাশটাতে আছে পাকিস্তান এবং এদিকে আছে আফগানিস্তান। যদিও এই পাশে ইরান আছে, ইরানটা হবে না, ইরান বাদ। এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে আরব সাগর। আচ্ছা, এই পাশে আছে শ্রীলঙ্কা এবং এই পাশে আছে মালদ্বীপ। এটা মালদ্বীপ আর এটা হচ্ছে শ্রীলঙ্কা। এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা ভারত মহাসাগর। তাহলে বাংলাদেশের সাথে সমুদ্রের অ্যাক্সেস আছে, তাহলে বাংলাদেশ স্থলবেষ্টিত হবে না, এটা বাদ। ভারতের সাথে চারদিকেই সমুদ্র আছে, তাহলে এটা বাদ। শ্রীলঙ্কা মানে চারদিকে বলতে এটা প্রায় বিশাল একটা অংশ নিয়ে সমুদ্র আছে, শ্রীলঙ্কার চারদিকে সমুদ্র আছে, তাহলে শ্রীলঙ্কা বাদ। মিয়ানমারের আমাদের এই পাশে যে মালদ্বীপ আছে, মালদ্বীপের পাশেও কিন্তু সমুদ্র আছে, তাহলে এটাও বাদ। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে এই পাশে পাকিস্তানও বাদ। আফগানিস্তানের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সমুদ্র অঞ্চল নাই, কারণ এই পাশে ইরান, এই পাশে পাকিস্তান। তাহলে আফগানিস্তান এটা রাইট আনসার, স্থলবেষ্টিত। নেপাল, এই পাশে চীন আছে, তাহলে নেপাল এবং ভুটান এটাও রাইট। তাহলে 3টা স্থলবেষ্টিত রাষ্ট্র পেলাম। কি কি স্যার বলেন তো? একটা হচ্ছে আফগানিস্তান, একটা নেপাল আর একটা ভুটান। সবাইকে ক্লিয়ার? ভেরি গুড। ফারিয়া জান্নাত বোন আমাদের খুব সুন্দর করে উত্তর দিয়েছেন যে বাংলাদেশ কিন্তু স্থলবেষ্টিত রাষ্ট্র নয়। বাংলাদেশ মূলত একটা বদ্বীপ যেটার 3 দিক থেকে বন্ধ হলেও একদিকে জলের সাথে এটা সংযোগ আছে। তাহলে এটা